এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের লাইভে আসার কথা ছিল, সো লাইভে চলে আসলাম ফ্রম মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমাদের লাইভের আজকে টপিক ছিল হচ্ছে হাউ টু ইমপ্রুভ অ্যান্ড ইংলিশ কমিউনিকেশন। হ্যাঁ, সো আমরা ইংলিশ কমিউনিকেশন নিয়ে কথা বলবো আজকে। সো আমার যে লাইভের টপিকের মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে একজনকে নিয়ে আসবো, স্পেশাল গেস্ট। আমি আপনাদেরকেও বলেছিলাম যে আমি একটা সিরিজ তৈরি করতেছি বিভিন্ন মেন্টর অ্যান্ড বিভিন্ন এক্সপার্টদের নিয়ে। আমি ধীরে ধীরে সবাইকে নিয়ে আসার চেষ্টা করতেছি। সো আজকে ওয়ান অফ দেম আজকে আমার সাথে আসতেছে, হাউ টু ইমপ্রুভ ইংলিশ কমিউনিকেশন, এইসব নিয়ে কথা বলবে, আপনাদের সাথে কিভাবে বায়ারের সাথে কমিউনিকেট করবেন অ্যান্ড এভরিথিং। উনি আপনাদের সাথে ইংলিশ টপিক নিয়ে একটু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবে, প্লাস আপনাদের ফ্রিল্যান্সিং এ কিভাবে ইংলিশটা ইমপ্রুভ করা যায় এইসব নিয়ে কথা বলবে। অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন একজন। সো আমাকে একটু জানাবেন যে আপনি আমার ভয়েস শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি কিনা। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের সাথে এখন যে মেন্টর আসবেন উনি হচ্ছেন ইংলিশ কমিউনিকেশন মেন্টর, শিখবে সবাইতে আছেন। অ্যান্ড ওনার নাম হচ্ছে, আমি বলবো না, আমি আগে জয়েন করি ওনাকে। সো আবিদ সাহেব আমাদের সাথে আজকে আসছেন, আবিদ ইউশা। উনি আমাদের সাথে হচ্ছে জয়েন করতেছেন অ্যাজ এ ইংলিশ কমিউনিকেশন মেন্টর। সো ওনার কাজ হচ্ছে ইংলিশ কমিউনিকেশন কিভাবে বিল্ড আপ করা যায় অ্যান্ড কিভাবে ইংলিশ কমিউনিকেশন নিয়ে আপনারা কাজ করতে পারবেন, এই সব কিছু ভালো করতে পারবেন নিয়ে কথা বলবে। সো আবিদ সাহেব, আপনি যদি আমাদেরকে কিছু বলেন যে আপনার সম্পর্কে বা আপনার জার্নি বা আপনি এভরিথিং, আর আপনি যতক্ষণে বলবেন ততক্ষণে আমি হচ্ছে আমার যে লাইভের স্ট্রিমের লিংকটা এটা আমি একটু শেয়ার করে দিয়ে আসি। আচ্ছা, শিওর। আসসালামু আলাইকুম সবাইকে। রবি সাহেব আমাকে নিয়ে অনেক কিছু বললেন, অনেক ইন্ট্রোডাকশন দিলেন, বাট আমি তেমন স্পেশাল কিছুই না। আমি জাস্ট আমার জার্নি শুরু করেছি একজন মেন্টর হিসেবে, শিখবে সবাই। আমি এখনো পড়ালেখা করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে। আর এই তো ইনশাল্লাহ আমরা আজকে কথা বলবো কিভাবে ইমপ্রুভ করা যায়। আমি কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার স্টাডি থেকে যা কিছু টিপস জানি তা শেয়ার করা ট্রাই করবো। আমি হচ্ছে আবিদ রাব্বি উষা। আমি লাস্ট মান্থ, অ্যাবাউট 1 মান্থ ধরে জয়েন করেছি শিখবে সবাই। আমি পড়ালেখা করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে। ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স এখনো চলছে। আর হচ্ছে আমার ব্রিটিশ কাউন্সিল থেকে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ একটা কোর্স ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে সেলটা সার্টিফিকেশন। সো ওই সার্টিফিকেশনটা আমার আছে, এটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সার্টিফিকেশন। সো এখান থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স, প্লাস আমি আগেও কিছু প্রফেশনালসদেরকে নিয়ে ছোট্ট কিছু অ্যাবাউট 6 মান্থস ভলেন্টারি টিচিং করেছিলাম। তারা ছিল হচ্ছে বিগিনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। তারাও হচ্ছে they were mostly from Sri Lanka, India, and some from Bangladesh. And they are very beginners because they used to work in fields, like they used to work in construction. So তাদেরকে নিয়ে আমি 6 months একটা ভলেন্টারি টিচিং প্রোগ্রামে ছিলাম। ওখানে আমি So you mean that they are not actually much fluent in English, right? Yeah, they were beginners, like they had very basic knowledge, just ABCDs, that's all. And besides that, আমি আইইউবিতে যখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে যখন ছিলাম তখনও একটা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করতাম, টিউটর হিসেবে কাজ করতাম। আমার মেইন যারা স্টুডেন্টস, ফ্রেশম্যান যারা জয়েন করতো ওখানে, তাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্ট লাগতো, অ্যাজ ইউ অল নো দ্যাট সব কোর্সের সাথে একটা ফাউন্ডেশনাল ইংলিশ কোর্স থাকে। সো দেখা যেত যে অনেকেই ওই ক্লাসের পরেও অনেক হেল্প লাগছে তাদের, হয়তো অ্যাসাইনমেন্টসে অথবা ফাইনালস প্রেজেন্টেশন প্রিপারেশনে। সো তারা তখন আমাদের টিচাররাই তাদেরকে আমাদের কাছে সেন্ড করতো। তখন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আমি ওখানে আইবিতে ছিলাম, 1 বছর কাজ করেছিলাম একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। এই তো these are some of my experiences. Great. So আপনার এক্সপেরিয়েন্স অনেক, এন্ড আপনি অনেকজনের সাথে টিচিং এ জড়িত, অনেক জায়গায় অনেকজনের সাথে। সো হোপফুলি আজকে আমাদের সাথে যারা লাইভে আছেন বা থাকবেন ইন ফিউচারে,
তো আমরা কথা বলবো কিভাবে ইংলিশ কমিউনিকেশন আপনারা বিল্ড আপ করবেন এই সব নিয়ে, এন্ড ইংলিশ কমিউনিকেশন আমাদের লাইফে কি পরিমাণে ইম্পর্টেন্ট। সো আবিদ সাহেব আমাদের সাথে হেল্প করবে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইংলিশ এইসব নিয়ে। সো আপনারা চাইলে ইউটিউবে লাইভ স্ট্রিমে যারা জয়েন করেছেন আমার সাথে মেসেজিং কমেন্ট করতে পারেন আপনাদের কোয়েশ্চেন গুলা, সো আমি ওনাকে আস্ক করবো। সো ডিরেক্টলি আপনারা আপনাদের যে কোয়েশ্চেন আছে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবেন হোপফুলি। সো আবিদ ভাই, আপনার কাছে আমার প্রথম কোয়েশ্চেন, যে প্রথম যে স্বাভাবিক কোয়েশ্চেন, যে আপনার ক্যারিয়ারের মধ্যে ক্যারিয়ার বিল্ড আপে ইংলিশের প্রায়োরিটিটা কিরকম? ক্যারিয়ার বিল্ড আপ ইংলিশের প্রায়োরিটি কিরকম? ডেফিনেটলি আমরা যদি একটু চিন্তা করি, জাস্ট ক্যারিয়ার বিল্ড আপে না, যদি কেউ হায়ার স্টাডিজ করতে চায়, জাস্ট বাংলাদেশের এসএসসি এইচএসসির পরেই আমাদের নিজেদের ইউনিভার্সিটিগুলোই কিন্তু হঠাৎ করেই পুরোপুরি ইংলিশ মিডিয়াম টেক্সট বুক হয়ে যায়, ইংলিশ টেক্সট বুকস, ইংলিশ ম্যাটেরিয়ালস, আর হচ্ছে এনি হায়ার স্টাডিজ যেগুলো ইন্টারন্যাশনাল যে পাবলিকেশনস, রিসার্চ ওয়ার্কস, অল আর ইন ইংলিশ, রাইট? এন্ড এটা অ্যাক্সেস করার জন্য আমাদের আউট অফ বাংলাদেশ যায়, আমরা যদি ধরেন পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন করি, উই নিড টু কমপ্লিট আ ইংলিশ সার্টিফিকেশন কোর্স লাইক আইএলটিএস অর আরেকটা কি যেন আছে আপনার, টোফেল, সামথিং লাইক দিস, এরকম কোর্সেস গুলা। ওকে, সো আমাদের এক কথায় যে আমরা আমাদের নিজেদের গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে গেলে আমাদের ইংলিশের ইম্পর্টেন্সটা অনেক বেশি। এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ক্যারিয়ার বিল্ড আপের সাথে তো এডুকেশনের সাথে তো জড়িত আছেই। সো ফ্রিল্যান্সিং এ যে আমরা অনেকেই করে থাকি, এন্ড আমাদের অনেকেরই কোয়েশ্চেন আমি অনেকের কাছে পাই, ভাইয়া ইংলিশ আমার তো তেমন ভালো না, বা আমার ইংলিশটা তো খুব বেশি ভাই এত প্রফিসিয়েন্ট আমি না, সো আমি এখন কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, বাইরের সাথে কথা বলতে পারবো কিনা। সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ইংলিশটা কি পরিমাণে ইম্পর্টেন্ট? এই হ্যাঁ, তো আমিও যেহেতু বললাম আমি 1 মাস হচ্ছে জয়েন করার পরে, আমি তো এর আগে ফ্রিল্যান্সারদের সাথে আমার ওরকম কোনো কানেকশন ছিল না। আমি টুকিটাকি দেখতাম, আমার ফ্রেন্ডসরা কয়েকজন কাজ করতো, আমিও একটু ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করে ট্রাই করলাম, হলো না, ওইভাবে শেখা হয়নি আর কি। কিন্তু এই যে ক্লাস কয়েকটা নেওয়ার পরে দেখা গেল ওখানে অনেকেই বলছে যে আমি অনেক কাজ জানি, আমি হয়তো শিখে ফেলেছি কিছু জিনিস, অ্যাটলিস্ট হয়তো গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট অনেকেই শিখে ফেলছেন, কিন্তু এই দেখা যাচ্ছে ফাইবারে যে তারা ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি পুল করতে পারছে না, কনভিন্স করা, অনেকে অনেক হতাশ ভাবে বলছে এরকম। তো আমার একটা কথা আমি বলতে চাই যে আসলে ফ্রিল্যান্সিং যে আপনি শিখছেন, তো আপনি গ্রাফিক ডিজাইন শিখেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, এখানে কত টাইম আর কত প্র্যাকটিস আপনি করছেন। তো ল্যাঙ্গুয়েজ ইংলিশটাও তো একটা স্কিল, এখানেও আপনাদের অনেক প্র্যাকটিস প্রয়োজন, রাইট? আর একটা ইস্যু হচ্ছে আমাদের যেই ইংলিশ এডুকেশনটা হয় আমাদের স্কুলে, আইদার আমরা এসএসসি এইচএসসি যতটুকুই ধরি, ওইখানে দেখা যায় কি একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা অনেকে হয়তো ফিল করি, যে ওইখানে ইংলিশের ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা কি আর ল্যাঙ্গুয়েজটা কি, গ্রামারটা বেশি ফোকাস করা হয়, কিন্তু আমরা যে কথা বলবো অ্যাপ্লিকেশনটা, ইংলিশ অ্যাকচুয়ালি ইউজ করাটা, ইউটিলাইজ করাটা, ওইটা শেখানো হয় না, কমিউনিকেশন যেটাকে আমরা বলি। এখানে আমি একটা কথা বলি যে আমি নর্মালি এটা বলে থাকি যে আপনার ইংলিশ যেটা আমরা শিখে আসি, এটা আমাদের সিস্টেমের কথাই আমি বলি, যে আমরা হচ্ছে ইংলিশ শিখি, কিন্তু ইংলিশ শিখার বিষয় না, আমরা হচ্ছে মুখস্থ করি, বাট ইংলিশ তো মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে আপনার অবজার্ভ করার বিষয়, এটা একটা স্কিল, এটা আপনি গ্যাদার করবেন, এটা তো মুখস্থ বা এই টাইপের কিছু না। আমরা ফর টুডে, তারপরে আপনার অ্যাডভান্স বুক, গ্রামার সব মুখস্থ করে ফেলাই, অথচ আমরা ইংলিশ শিখি না। সো এই জন্যই আর কি আমাদের ইংলিশটা শেখা জরুরি মুখস্থ করার চেয়ে, তাই না? এক্স্যাক্টলি, প্রত্যেকটা স্কিলেরই একটা থিওরিটিক্যাল সাইড থাকে আর একটা প্র্যাকটিক্যাল সাইড থাকে, তাই না? যদি আমরা গ্রাফিক ডিজাইন ফর এক্সাম্পল ধরি, এখানে সাপোজ আমার একটা টুল আছে যেটা হচ্ছে, আমি যদি বলি ফটোশপ একটা টুল, তো এখন এইখানে ফটোশপের মধ্যেও বিভিন্ন ফাংশনস আছে, রাইট? ছোট ছোট, এই যে দেখেন ফর এক্সাম্পল একটা হয়তো আপনাদের পেন টুল বলেন বা আরো কিছু কিছু টুল বলেন, এখন অনেক টুল আছে, অনেক ফাংশন আছে, সবগুলো আলাদা আলাদা জিনিস। এখন এই সব আপনি একটা স্টুডেন্টকে, আপনি তো একজন মেন্টর গ্রাফিক ডিজাইনার, আপনি একটা স্টুডেন্টকে এই সবগুলো টুলের কাজ ইন্ডিভিজুয়ালি সেপারেটলি শিখালেন, কিন্তু ফাইনাল যেগুলো সব কম্বাইন করে যে সে একটা জিনিস ক্রিয়েট করবে, ওইটাতেই গেলেন না, তাহলে এন্ড রেজাল্টে কিছু আসবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা হচ্ছে এবিসিডি শিখতেছি, কিন্তু আমরা ফুল সেন্টেন্সটা শিখতেছি না, এইটাই হচ্ছে কথা, রাইট? ফর এক্সাম্পল এই যে গ্রামার শেখানো হচ্ছে, হয়তো আমরা মানে
কোনো ইংলিশ চিন্তা করলে টেন্স, সো টেন্সের যে এতগুলো ডিফারেন্ট কাইন্ডস অফ টেন্স এটা শিখলাম। কিন্তু আমরা যখন কথা বলবো একটা সিচুয়েশন নিয়ে কথা বলার সময়, ফর এক্সাম্পল আমার আজকে কি করছি আমি সারাদিন, এইখানে কথা বলার সময় কিন্তু আমি 12টা টেন্স বা এতগুলো টেন্স আমি ইউজ করব না। আমরা যখন একটা সিচুয়েশনে কথা বলবো ওইখানে আমরা কি কি ইউজ করতেছি ওই প্র্যাকটিসটা কিন্তু আলটিমেটলি করা হচ্ছে না। তো মাঝে মাঝে আমি আপনার হচ্ছে গিয়ে চিন্তা করি যে আমরা কি আসলে ফিউচার পারফেক্ট এই টেন্সটা কি আমরা ডে টু ডে লাইফে ইউজ করি? আমার এটা মাঝে মাঝে আসে, কিন্তু আমাদের এটা খুব সিরিয়াসলি পড়ানো হয় এই আর কি। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ইংলিশটা হচ্ছে মুখস্থ না করে আসলে ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমরা যেমন হিন্দি ভাষা, আমরা কিন্তু টুকটাক হিন্দি সবাই বলতে পারি, অথচ হিন্দি কিন্তু আমাদের কোনো কারিকুলামেই নাই, কোথাওই নাই, কিন্তু শিখে গেছি কিভাবে, দেখতে দেখতে অবজার্ভ করতে করতে আমরা হিন্দি শিখে ফেলছি। তো সেম অ্যাজ আমাদের ইংলিশটা কিন্তু, যারা মনে করেন যে আমি ইংলিশে উইক বা আমার ইংলিশটা ভালো হচ্ছে না, তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইংলিশ শিখতে যাবেন না, মুখস্থ করতে যাবেন না, আপনি জাস্ট ওটার সাথে ওই যে বলে না কথা আছে না, গো উইথ দ্য ফ্লো, আপনি ফ্লোর সাথে যাবেন। এটা আপনার কেউ ধরে পাকড়ে আপনার শিখাতে পারবে না। হিন্দি যেভাবে শিখছেন আপনার ইংলিশটা ওইভাবে চলে আসবে। তো আপনার কাছে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইংলিশ যে আমাদের কমিউনিকেশনটা বিল্ড আপ করবো বা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যে শিখবো, এটার আসলে মানে শর্টকাট ওয়ে তো কোনো কিছুরই নাই, এটা আমিও জানি, এটা আপনিও বলবেন আমাকে। কিন্তু মানে আমরা তো এখন ধরেন সবার কাছে ওই টাইম হয় না যেটা আমরা অ্যাজ ইউজুয়াল পাই, যে A4 পেপার একটা ডেইলি পড়তে হবে, একটা A4 সাইজ পেপার রিডিং করা। তো এইসব রুটিনসটা মেনটেন করা আমাদের জন্য টাফ হয়ে যায়, যারা আমাদের হাউস ওয়াইফ আছেন বা যারা হচ্ছে আপনার জব করতেছেন, তাদের জন্য শর্টকাট কোনো ওয়ে, এবারে যেটা করলে আমার ইংলিশটা ইমপ্রুভ হবে প্লাস আমার টাইমটাও একটু মানে কি বলে আপনার বাঁচবে, এরকম টাইপের কিছু একটা কোনো ওয়ে আছে? শর্টকাট বলতে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছুতে প্র্যাকটিস লাগবে, রাইট? এখন এটা ঠিক, আমরা ইংলিশটাকে কিভাবে আমাদের ডেইলি লাইফে ইনকর্পোরেট করতে পারি। এখন হয়তো দেখা যাচ্ছে আমরা অনেকেই ডায়েরি লিখি বা লিখি না, হয়তো মেসেজিং করছি, রাইট? ডায়েরির এক্সাম্পলটা বাদ দিলাম, আমরা হয়তো মেসেজ করি একজন আরেকজনকে, ওইখানে আমরা ইংলিশ ইনকর্পোরেট করতে পারি, যে আমরা আচ্ছা চ্যাট করলাম একটু ইংলিশে করি। আবার হচ্ছে দেখা যাচ্ছে ফেসবুক যখন চালাচ্ছি কিছু ইংলিশ ক্রিয়েটর অথবা ইংলিশ কোনো পেজেস, নিউজ পেজেস, এগুলো ফলো করে রাখা। বিবিসি বাংলা এখন অনেক পপুলার, বাংলাদেশের জন্য বিবিসি বানানো হয়েছে, যে পেজটা নিউজ আউটলেটটা, বিবিসি ইংলিশটা আমরা ফলো করলাম, ওইখানে আমরা হয়তো একটা পোস্ট করলাম, তো ওইখানে আমার একটা কিন্তু পড়া হয়ে যাচ্ছে, তখন আমি পড়াও হলো ইংলিশটাও দেখা হলো, ওইটা আমরা অবজার্ভ করলাম, তো একটা আমাদের রিডিং ইনকর্পোরেট হয়ে গেল। কিন্তু আমাদের স্পিকিংটা কিন্তু হচ্ছে না। এখন স্পিকিংটা কিভাবে আসবে? তো প্রথম ল্যাঙ্গুয়েজের প্রথম জিনিস হলো ইনপুটটা, মানে আপনি অবজার্ভ করছেন, আপনি শুনছেন, আপনি পড়ছেন, এগুলো আপনার ইনপুট। আর আউটপুটটা কি? যখন আপনি লিখছেন বা আপনি কথা বলছেন, এটা আপনার প্রোডাকশনস, রাইট? সো কথা বলাটা এখন আমরা কিভাবে ইনকর্পোরেট করব? সো একটা জিনিস অনেক জায়গায় অনেকে বলে যে আমাদের ইংলিশে চিন্তা করা নিয়ে আসতে হবে। যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজে ড্রিম করতে হবে, স্বপ্ন যখন ওই ল্যাঙ্গুয়েজটাতে দেখবো, তখন বুঝতে হবে যে ওইটা অনেকটা আমরা ভাবছি। তো ডেইলি অ্যাক্টিভিটিস, ফর এক্সাম্পল আমি যে সকালে ঘুম থেকে উঠলাম, আমি যদি চিন্তা করি যে ওকে আমি ঘুম থেকে উঠলাম, এইটা আমি কিভাবে ডিসক্রাইব করতে পারি, অথবা আমি যে রিকশা ডাকি, রিকশাটা হ্যাঁ এইটাই আসলে, এটা আপনার আবার চিলে বলার কিছু নাই যে আমি রিকশা রাখলাম, হে আঙ্কেল কাম হিয়ার, বা এই টাইপের কিছু, এটা চিল্লানোর কিছু নাই। আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে আসলে সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারেন যে আসলে কি হতে পারে, তাই না? প্রথমে চিন্তা করা, তারপর এক সময় কিন্তু এটা একটা সময় যে তাকে প্রডিউস করতেই হবে, তাকে বলতে হবে বা কথাটা বলে প্র্যাকটিস করতে হবে। কারণ কি, ইংলিশ বলার যে ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন, এটা অনেক কিছুতে অনেক ডিফারেন্ট বাংলা থেকে। ওই যে আপনি একটা এক্সাম্পল দিলেন যে আমরা হিন্দি দেখে হিন্দি বলা শিখে ফেলি, তো হিন্দিটা কিন্তু হিন্দির সাথে বাংলার যে সিমিলারিটিস অনেক বেশি, কিন্তু ইংলিশের অনেক কম, অনেক কমপ্লিকেটেড ইংলিশটা। আবার আমরা ছোটবেলা থেকে অনেক সময় ভুল ইংলিশ প্রোনাউন্সিয়েশন শিখি, কথা উচ্চারণ ডিফারেন্ট শিখি। আর ইংলিশের একটা টোন আছে যেটা বাংলার সাথে মিলে না, হিন্দির টোন ইংলিশের টোন, যেমন হিন্দিরটা বাংলার সাথে অনেক মিলে, ইংলিশেরটা মিলে না। তো দেখা যায় আমাদেরও অনেক সময় অনেক ইংলিশ প্রোনাউন্সিয়েশন ইন্টোনেশন বলে বা রিদম বলে কথা, তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হয়, কারণ ইংলিশ অনেক ডিফারেন্ট এই দিক থেকে। তো এই সব জিনিস আর কি বলার ক্ষেত্রে আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস আনতে হবে। প্রোনাউন্সিয়েশনটা অলওয়েজ দেখতে হবে, যে আমি একটা নতুন ওয়ার্ড শিখলাম,
ওইটা প্রোনাউন্সিয়েশন সহ শিখতে হবে। কারণ অনেককে দেখা যায় যে তারা অনেক নতুন ওয়ার্ড শিখছে বা এগুলো ইউজ করছে, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশনটা সে শিখেছেই ভুল প্রথম থেকেই। তো এটা কিন্তু তাকে, সে যতক্ষণ না এটা ইউজ করবে বা অন্য কেউ যতক্ষণ না কারেক্ট করে দিবে, তার কিন্তু কারেকশনের এটা কোনো অপরচুনিটি আসবে না, সে এটা ভুলটাই বলতে থাকবে। তো এই জন্য কিন্তু তাকে শুরু থেকে ওটা ভালো মতো শিখে নিতে হবে কারেক্ট ভাবে। ওটা ওই যে এখন কিন্তু ডিকশনারি থেকে কিন্তু একটা বাটন দিলেই ওই প্রোনাউন্সিয়েশনটা শোনায় দেয়। সো ওইভাবে কারেক্ট শিখা শোনা, আর হচ্ছে সেন্টেন্স গুলো অবজার্ভ করা, যে সাপোজ মুভিজে কিভাবে তারা কথা বলছে, নিউজে তারা কিভাবে একটা টোন আছে, তারা দেখা যাবে আপনারা অবজার্ভ করলে দেখবেন যে তারা কয়েকটা ওয়ার্ড একটা টোনে বলে, একসাথে বলে আর কি, কয়েকটা ওয়ার্ড একটা গ্রুপ থাকে, তারপরে একটা সেন্টেন্সই হয়তো 2-3টা গ্রুপে বলে। সো একটা রিদম আছে কথা। তো ওই জিনিসগুলো অবজার্ভ করতে করতে দেখা ওই আপনার ফ্লুয়েন্সিটা, আপনার প্রোনাউন্সিয়েশন গুলা আরো বেটার হবে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই অনেক হেল্প হবেন এই কথাটা শুনে। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, তানজিলা নিশাদ কোয়েশ্চেন করেছেন, কমিউনিকেশন করতে পারি না বিকজ ইংলিশ জানি বাট মাথায় আসে না কোনটার পর কোনটা ইউজ করবো। সো এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন, যে আমি ভাই ইংলিশ জানি, আমি কি বলবো আমি জানি, উনি কি বলছে আমি এটাও বুঝছি, কিন্তু এটার পরে আমি কি বলবো এটাতে যে আটকায় যাই। সো এটার সলিউশন কি, আপনার কি মনে হয়, কি করলে এটা ঠিক হবে? মাথায় আসে, কিন্তু কোনটার পর কোনটা ইউজ করবো এটা মাথায় আসে না। তো আমরা তো বাংলায় কথা বলছি, ওটা আলটিমেটলি আমাদেরকে ওই বাংলা থেকেই স্টার্ট করতে হয়। যতদিন আমরা বিগিনার থাকি অনেক চিন্তা করতে হয়, আসলে আমাদের ব্রেইনে তো ওই ট্রান্সলেশনটাই হয়, ওটা স্লো থাকে, আস্তে আস্তে ফাস্ট হয়ে যায় এটা। তো এখন আপনাকে তো ওই জিনিসটা জানেন, এখন ইংলিশ জানলে না আসার কারণ হলো ওইটাই আপনার স্লো হচ্ছে আর কি, ওটা প্র্যাকটিস করতে হবে। আর আপনার ওই যে যদি বলার ক্ষেত্রে হয়ে থাকে তখন ওই যে প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, ওই সব কিছুই আর কি একটা ফ্যাক্টর থাকে। আপনি হয়তো লিখতে পারেন, তখন হয়তো বলতে পারেন, ওভারঅল ইংলিশ স্কিলটা আর কি ল্যাগ বিহাইন্ড করতেছে, এই জন্য উনি একটু স্লো হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা সবারই হয় শুরুতে, আর আমাদের যে প্র্যাকটিসটা নাই এই জন্য এটা অনেক কম হয়। আর এই প্র্যাকটিসে না থাকার রিজন আরেকটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমরা প্রথমে উনি যখন ইংলিশে বলে, আপনাকে বায়ার যখন ইংলিশে বলে, আমরা ওটাকে প্রথমে বাংলায় চিন্তা করি, হ্যাঁ, তারপরে ওটার উত্তর কিন্তু আমরা বাংলায় ব্রেনে সেট করি, তারপরে আমরা ওটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে যাই, এটা অনেকেই করে, এন্ড এটার কারণেই আপনার কথাগুলো আটকায় যায়। সো আপনি ইংলিশে শুনে ইংলিশে চিন্তা করবেন, নট ইংলিশে শুনে বাংলায় চিন্তা করে কি বলতেছে এইটা বুঝতে যাবেন না। তাহলেই আপনি যখন দেখবেন যে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করছেন, আবার বাংলায় ওটার উত্তর দিচ্ছেন, উত্তরটাকে আবার ইংলিশে কনভার্ট করছেন, এমনি আপনার টাইম বেশি লাগবে। সো এইটার একমাত্র সলিউশন হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং, এই 4টা মডিউল হয়, আমি যদি ভুল বলে না থাকি আবিদ সাহেব। সো এই 4টা মডিউলই আপনার সব দিক দিয়ে একসাথে তো আপনি বিল্ড আপ করতে পারবেন না, ধীরে ধীরে 4টাকেই আপনার আগায় নিয়ে যেতে হবে, তাহলে দেখবেন ইংলিশ অটোমেটিক্যালি আপনার অনেক বেশি ইমপ্রুভ করতে শুরু করবে। আচ্ছা, সো এটা ছিল আপনার ইংলিশের। সো ফ্রিল্যান্সিং এ আমরা সাধারণত যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, ম্যাক্সিমাম টাইমেই আপওয়ার্কে করি, ফাইবারে করি। আপওয়ার্কে ভিডিও কল, অডিও কল দেওয়ার সুযোগ আছে। সো বিগিনার যারা থাকে তারা ফাইবারে করে। তো ফাইবারে তো আমরা হচ্ছে ভিডিও অডিও কল দিতে পারি না। সো এখানে একটা সবথেকে বড় কোয়েশ্চেন আমার স্টুডেন্টরা করে যে ভাই বায়ার কি বলে আমি সেটাই বুঝি না, এইটার সলিউশনটা কি? তার কি করলে মানে বায়ারের রিকোয়ারমেন্টটা সে ইজিলি যেন বুঝতে পারে, তার কি ইমপ্রুভ করা উচিত এখানে? আচ্ছা, সো এইখানে ইন্টারেস্টিং পয়েন্ট হলো অনেক বায়ার কিন্তু নেটিভ ইংলিশ স্পিকার থাকে না। আমি যেটা অবজার্ভ করলাম, অনেক বায়ারের ইংলিশটাই কিন্তু কারেক্ট থাকে না। তো তাদের ইংলিশটা কিন্তু প্রথমে কারেক্ট করে নিতে হবে বা বুঝে নিতে হবে। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যারা ফ্রিল্যান্সার তাদের ইংলিশটাও শুড বি হায়ার দেন দ্য সাম অফ দ্য বায়ার্স, কারণ অনেক বায়ারদের ইংলিশও অতটা ভালো থাকে না। আর যদি ভালো থাকে সেক্ষেত্রে তো আপনি ওইটাই বিভিন্ন টুলস ইউজ করে বুঝে নিতে পারবেন, বা ওয়ার্ড মিনিং, সেন্টেন্স মিনিং গুলো চেক করে বুঝে নিতে পারবেন। না বুঝার কারণ আর হতে পারে যদি তাদেরটা ওই যেটা বলছিলাম, হয়তো তাদের লেখাটাই ভুল, তো প্রথমে আপনি ওইটা কারেক্ট করার ট্রাই করেন যে তাদের লেখাটা কোথায় ভুল আছে কিনা। আর যখন একদমই কিছু হয় না, তখন একটা ইজি ওয়ে হলো জাস্ট বায়ারকে জিজ্ঞেস করেন যে ক্যান ইউ রিফ্রেজ দ্যাট, আপনি কি ওটা অন্যভাবে বলতে পারেন, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট টু মি, তাই না? জাস্ট সিম্পলি টু আস্ক দ্য বায়ার যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। ক্যাজুয়াল কনভারসেশন, রাইট? রাইট, এক্স্যাক্টলি। তো কমিউনিকেশনটা থাকতে হবে, না বুঝতে পারলে বলতে হবে যে আমি বুঝি নাই, আমাকে এটা অন্যভাবে বলেন বা এটা একটু এক্সপ্লেইন করেন, এটাই বেস্ট ওয়ে। আর আমি দেখছি আমার ক্লায়েন্টদের মধ্যে যেটা হয়, ওরা এতটাই মানে আমি বুঝি না ওরা অনেক ফাস্ট লেখে না অনেক অলস, জানি না, ওরা ফুল স্টপ কমা কিছুই মানে তোক্কা করে না, একেবারে ঢালা লাইন লিখে দিয়ে চলে যায়।
এইটা হচ্ছে সব থেকে বড় রিজন যেটা আমি ফিল করি মাঝে মাঝে, যে আপনার একটা লাইন ওটার সাথে 3টা লাইন জোড়া লাগানো। একটা মানে ধরেন ফরসে কোনো ফ্লায়ারের রিভিশন বা ব্রোশিওরের রিভিশন আসছে, ওর রিভিশন এসে 3টা বাট লেখছে এক লাইন। এখন এখানটা আমাকে কমা বের করতে হয়, কোথায় দিতে হবে, ফুল স্টপ কোথায় দিতে হবে, এই জিনিসগুলো বুঝে নিতে হয়। তো এইটা আপনাদেরকে একটু নজরে রাখতে হবে যে ও আসলে কি বলতে চাচ্ছে। অনেক ক্লায়েন্ট আছে যারা কমা দাঁড়ি খুব কম ইউজ করে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা একটা ফ্যাক্টর, যে আমাদের বায়ার যখন কথা বলে আমরা বায়ার রিকোয়ারমেন্টটা বুঝতে টাফ হয়ে যায়। আর বায়ার রিকোয়ারমেন্ট বুঝার টাফ হওয়ার আরেকটা রিজন হচ্ছে যে আপনি যেই টপিকে কাজ করতেছেন সেই টপিকটাতে আপনি সেই লেভেলের আসলে এখনো এক্সপার্ট হননি। এটা অন্য একটা রিজন হতে পারে, যে আপনি ও যা বলতেছে সেটা আপনার বুঝতে কষ্ট হচ্ছে বিকজ অফ আপনি ওইটাতে ওইভাবে দক্ষ না। এটা ওয়ান অফ দ্য রিজন হতে পারে। তো আপনার যেটা কাজ করবেন, ধরেন ফাইবার মার্কেট প্লেস বলেন, যেই মার্কেট প্লেসে কাজ করেন না কেন, আগে আপনি স্কিলটা ভালো মতো ডেভেলপ করে নেবেন। এন্ড স্কিল ডেভেলপ করার কোনো টাইম লিমিট নাই, যত ভালো স্কিল ডেভেলপ করবেন বায়ার রিকোয়ারমেন্ট তত ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা ইভেন আমার সাথে হয়েছে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করছি। আবিদ ভাই আপনাকে বলি, যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করছি এমন অনেক কিছু ছিল যেটা আমি বুঝতাম না। এন্ড ইভেন আমার যারা ফ্রেন্ড আগে থেকে করতো, বড় ভাই, ওনাদেরকে জিজ্ঞেস, ভাই এটা কি বলছে, এটা আমিও করছি, কারণ আমি তখন এক্সপার্ট ছিলাম না। বাট নাউএডেজ আমার এটা করা লাগে না, বিকজ আমি বুঝে গেছি যে বায়াররা সাধারণত কি চায়। সো এটা একটা রিজন হতে পারে যে আপনার ওই কোয়ালিফিকেশনটা ওই লেভেলে এখন পর্যন্ত যেতে পারেন নাই দেখে আপনি বায়ার রিকোয়ারমেন্টটা বুঝতে পারতেছেন। আর এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে আমরা আপওয়ার্কে আগে না যাওয়াটাই বেটার, যারা নিউবি, যারা নতুন দেখতেছেন। সো আপওয়ার্কে কিন্তু এইভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন না, বিকজ ওনারা অনেক বেশি প্রফেশনাল। সো ওনাদের কাছে এইভাবে আপনার স্কিলটা না নিয়ে যায় আমরা ফাইবারে যেটা করতে পারি, ফাইবার বিগিনারদের জন্য খুবই একটা ভালো মার্কেট প্লেস। সো এখানে আপনারা নিজেদের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলেন, ভালো করলেন, দেন আপনি আপওয়ার্কে যা ট্রাই করেন। সো শুরু থেকে আপওয়ার্কের চিন্তা না করে ফাইবারে আপনারা নিজেদের এক্সপিরিয়েন্সটা আগায় নিতে পারেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখানে রিফাত হাসান একটা কোয়েশ্চেন করেছেন, ভাই আই ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর বিবিএ, নাও আই এম ইন ইন্টার ফার্স্ট ইয়ার, টেল মি হোয়াটস দ্য বেস্ট টাইম ফর আইএলটিএস প্রেপ। সো আইএলটিএস প্রিপারেশনের জন্য উনি বেস্ট টাইম খুঁজতেছে মানে বিবিএ এর জন্য। সো আপনাদের যারা জানেন না আমিও বলে দিই, আমার সম্পর্কে এটা আবিদ সাহেব জানে। আমি নিজে আইএলটিএস এর এক্সাম দিছি এন্ড আই sat for IELTS exam and I achieved 7.5 overall band score, not less than 6.5. সো আমি নিজে IELTS এ 7.5 পাইছি। সো এটা যারা জানেন না একটু বলে দিলাম, ফর ভাব নিলাম ভাব আছে একটা, বুঝছেন? সো এখন আবিদ সাহেব বলেন, উনার কখন কোন সময়টা উনার আইএলটিএস প্রিপারেশনের জন্য বেটার হবে? উনি ইন্টার ফার্স্ট ইয়ারে এখন। আমি বলবো as early as possible। ইন্টার ফার্স্ট ইয়ারে আপনি কোন শুরুর দিকে না শেষের দিকে? এখন কি আমাদের আসলে সেমিস্টারটা ঠিক নাই। সে যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে হয়তো শুরু হতে পারে, শেষ হতে পারে। পাবলিক ইউনিভার্সিটিজ হয়তো ইন্টারের ফার্স্ট ইয়ারের শেষের দিকে। তো আমার মনে হয়, কারণ অ্যাপ্লিকেশন ডেটটা দেখতে হবে। অ্যাপ্লিকেশন ডেটটা তাদের মনে হয় কবে থেকে শুরু হয়? ডিসেম্বরেই অ্যাপ্লিকেশন হয়, কারণ সেশনটা তো অগাস্ট সেপ্টেম্বরে মনে হয়, মানে অনার্স সেমিস্টারটা ফল সেমিস্টার আই থিংক, যেটা শুরু হয় হচ্ছে অগাস্ট বা সেপ্টেম্বর। স্প্রিং ফল না উইন্টার ফল? স্প্রিং ফল। আচ্ছা, তো এটা একটু আপনারা একটু রিসার্চ করে নেবেন। এটা আসলে এক এক ভার্সিটির তো এক এক টাইমে হয় সাধারণত। অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা হয়। তো তার আগে আপনাকে আইএলটিএস দিয়ে ফেলতে হবে। তো আপনি যদি ইয়ার লস না করতে চান, আপনি যদি চান যে এইচএসসির পরে, এইচএসসিটা কিন্তু আবার এপ্রিলে হয়, তাই না? ওই সময় আর কি, রাইট। সো আপনি যদি এই এইচএসসি দেওয়ার পরে ওয়েট করে তারপরে নেক্সট ইয়ারের ডিসেম্বরে ওই এরপরে এক ইয়ার লেট করে যেতে চান, তখন লেট করতে পারেন। না হলে এখনই আপনাকে প্রিপারেশন নেওয়া উচিত, যেন আপনি সেকেন্ড ইয়ার যখন করছেন ইন্টারে, ওই সেকেন্ড ইয়ারের সময়ে আপনি আইএলটিএস দিয়ে ফেলবেন, আর ডিসেম্বরের মধ্যে আপনাকে ওই অ্যাপ্লিকেশনটা আইএলটিএস স্কোরটা পাঠিয়ে দিতে হবে। এটা যতটুকু আমি জানি। আর এটা আরো ভালো করে রিসার্চ করে নেওয়া উচিত হবে আপনার, কারণ আমার অনেকদিন এই ব্যাপারে কানেকশন নাই। আচ্ছা, ওনার কোশ্চেনটা হচ্ছে হোয়াটস দ্য বেস্ট টাইম ফর আইএলটিএস প্রিপারেশন। ঠিক আছে, আইএলটিএস প্রিপারেশনের বেস্ট টাইমটা কি? প্রথম কোশ্চেন হচ্ছে আইএলটিএস কোনো এক্সাম না। এটা আবিদ সাহেব বস, উনি জানে। এটা আমি ওনারে বলি, আইএলটিএস কিন্তু কোনো এক্সাম না, এখানে কোনো পাস ফেল কিছু নাই। এখানে আপনার জাস্ট মার্ক করা হয় আপনার ইংলিশটা কেমন, দ্যাটস ইট, তাই না আবিদ সাহেব? সো এখন এখানটায় আপনার আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনি এক্সট্রা ধরেন আইএলটিএস এর 12টা বই আছে এখন, আগে ছিল 10টা, মুখস্থ করে ফেলবেন, ঠোঁটস্থ করবেন, এরকম কিছু না। আইএলটিএস প্রিপারেশন আপনি বাচ্চাকাল থেকেও নিতে পারেন।
আইএলটিএস এর প্রিপারেশনটা কি? আপনার ইংলিশের প্রিপারেশন, দ্যাটস ইট। আপনার ইংলিশের স্কিল যত ভালো হবে আইএলটিএস এ তত বেশি নাম্বার উঠবে। এটার জন্য এক্সটার্নাল কোনো প্রিপারেশন দরকার নেই। আপনার লিসেনিং, এটা তো আপনার ধরে বসে কোনো শিখার কিছু না। আপনি যত বেশি অডিও ভিডিও গান শুনবেন, জোকস শুনবেন, স্পেশালি জোকসটা বেশি এফেক্টিভ, কারণ অনেক ফাস্ট বলে তারা, এন্ড ওইটা ধরে যদি আপনি হাসতে পারেন তার মানে বুঝবেন যে আপনি ইংলিশ বুঝতেছেন। আর যদি সবাই হাসে আপনি চুপ করে থাকেন তাহলে বুঝবেন আপনি ইংলিশ বুঝতেছেন। সো এই জন্য ইংলিশ জোকস, তারপর কমেডিজ, এই সব কিছু দেখেন যেগুলোতে ফাস্টার ইংলিশ বলে। আপনি যদি বুঝে হাসেন তাহলে বুঝবেন যে আপনি বুঝতেছেন। সো এইভাবে ইংলিশ স্পিকিংটা আর কি, লিসেনিংটা ভালো হবে, এন্ড স্পিকিং তো আসেই, মানুষের সাথে কথাবার্তা বলবেন। সো আইএলটিএস প্রিপারেশনে কোনো টাইম নেই। আর ভার্সিটি যেটা উনি বললো সেটা তো আছেই, যে ভার্সিটির আট দিক দিয়ে সে আর আইএলটিএস স্কোর জমা দেওয়ার ব্যাপার, সেটা তো আছে। কিন্তু যদি আপনি প্রিপারেশনের কথা বলেন তাহলে আপনি লাইফ টাইম যে কোনো সময়ই আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন, কারণ এটা তো আপনার একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো পাস ফেল বা বই মুখস্থ করার কিছু না। বুঝতে পারছি রিফাত সাহেব? আচ্ছা, আমাদের সাথে এখন অনেকজন জয়েন করে আসছেন, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যারা আমাকে আসসালামু আলাইকুম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম আমার সাথে থাকার জন্য। ওকে, সো আবিদ সাহেব, নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে, আরেকটা কোয়েশ্চেন ফ্রিল্যান্সিং রিলেটেড। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং এবং ইংলিশ কমিউনিকেশন নিয়ে কথা বলতেছি, আপনার মতে একটা বায়ারকে ধরে রাখার জন্য আমার কি করা উচিত, বা কি করলে একটা বায়ারকে আমি রিটার্নিং ক্লায়েন্ট হিসেবে ক্রিয়েট করতে পারবো, বা কি বললে ইংলিশে? আচ্ছা, মানে আপনার অ্যাপার্ট ফ্রম ইওর গুড সার্ভিস, আপনাকে কি করতে হবে? আপনাকে একটা প্রফেশনাল কমিউনিকেশন মেইনটেইন করতে হবে। যদি আপনার কমিউনিকেশনটা ইজি, ফ্লুয়েন্ট, মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়, ওখানে যদি অবস্ট্রাকশন থাকে, হয়তো তার বুঝতে অসুবিধা হচ্ছে আপনার কথা, বা আপনাকে যা বলছে ওটা আপনি বুঝতে পারছেন না, তখন অবশ্যই একটা ডিসরাপশন হচ্ছে, ওই ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। সো ওইটা একটা মেইনটেইন করতে হবে। সো প্রফেশনালিজম একটা লেভেল মেইনটেইন করা উচিত, আপনি যেহেতু একটা সার্ভিস প্রোভাইড করছেন। আর হচ্ছে পলাইটনেস একটা, তাই না? পোলাইট থাকতে হবে, পলাইটনেসের ব্যাপার আছে। অনেক ইংলিশ কমান্ড, অনেক কথা কিন্তু আনপলাইট হয়ে যেতে পারে। আর বেস্ট কমিউনিকেশন যত বেশি করা যায়, ওই যে যেমন আমরা ডিসকাস করছিলাম, হয়তো আপনি একটা কিছু বুঝেন নাই, বারবার তাকে জিজ্ঞেস করা যে আপনি কি বলছেন ওটা আবার বলেন ঠিক মতো। আর আমি এটা বললাম, অনেক সময় এটা বলা যায় যে আপনি বলতে পারেন যে ইজ দিস হোয়াট ইউ মিন, মানে সে হয়তো এটা করতে বলছে, তখন ওটা আরো কনফার্ম হয়ে নেওয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি কি এটা করতে বলছেন আমাকে, এটা উনাকে আস্ক করার চেয়ে এটা আরেকটু এফেক্টিভ বেশি, কারণ আপনি চেষ্টা করতেছেন বুঝার, ও এটা বুঝতে পারবে, ফিল করতে পারবে। তো বুঝে ভালো কমিউনিকেশন করার পরে, সবকিছু বুঝার পরে, সব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর পরে আপনি তারপরে স্মুথলি আপনার কাজ করে ফেলেন এন্ড ওটা ডেলিভার করেন, তাহলে আই থিংক একটা ভালো এক্সপেরিয়েন্স হবে আপনার জন্য আর বায়ারের জন্য। আর তখনই পসিবল হবে যেন এটা কন্টিনিউ করার আপনাদের পার্টনারশিপটা। আচ্ছা, আমাদের কি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলা মানে ইউজ করা আপনার মনে হয় কিরকম খুব জরুরি ক্লায়েন্টের সাথে কথা বলার সময়? নাহলে আমি পোলাইটনেসটা দেখাবো কিভাবে, বা আমি কিভাবে বুঝাবো যে আমি ওনার প্রতি পোলাইটলি কথা বলতেছি? আচ্ছা, পোলাইটনেসের জন্য আসলে জাস্ট থ্যাংক ইউ প্লিজ ছাড়াও অনেক ফ্রেজেস ইউজ হয়, স্টাইল অফ, মানে আপনি কি ওয়ার্ডস ইউজ, আরো কিছু ওয়ার্ডস আছে, ভার্বস আছে। ফর এক্সাম্পল, উই ইউজ আই উড লাইক টু, অথবা উড ইউ লাইক টু গেট দিস ইজ, এন্ড তো প্লিজ এর একটা কনোটেশন আছে, মানে একটা নেগেটিভ মিনিং আছে। যদি আপনি অনেক সময়, এটা নর্থ আমেরিকান যে ইংলিশ স্পিকার তাদের মধ্যে আছে, অনেক সময় আপনি বলতে পারেন যে প্লিজ সেন্ড মি দ্য ফাইল। সো এই ক্ষেত্রে একটা নেগেটিভ জিনিস হলো আপনি তাকে বলছেন যে প্লিজ আমাকে একটু দাও, মানে আপনি তাড়াতাড়ি দাও, আপনি দেরি করছেন, রুড নেগেটিভ কনোটেশন আছে। তো এই কিছু এগুলো কালচারাল জিনিসপত্র, এটা হয়তো তারা যদি বুঝে থাকে তারা হয়তো মাইন্ড করবে না যে আচ্ছা তাদের কালচারে এটা নরমাল এন্ড দিস ইজ রেসপেক্টফুল। বাট আপনি যদি ওইটা জেনে থাকেন, আপনি হয়তো অন্যভাবে বলতে পারেন, কুড ইউ কাইন্ডলি সেন্ড মি দ্য রিকোয়ার্ড ফাইলস, আই নিড দেম টু স্টার্ট দ্য ওয়ার্ক। সো এরকম আর So you mean that we should use more of could, should or would, this type of words, right? So আমাদের কথায় should, would, could এই কথাগুলো বেশি ব্যবহার করা উচিত। So আমরা ডিরেক্টলি চার্জ না করে, যেমন আপনি ধরেন কারো কথা বুঝতেছেন না, ফরসে আপনাকে বায়ার বুঝাইতেছে, আপনি বুঝতেছেন না তাকে কি বলবেন, সো আপনি তাকে যদি লেখেন যে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, সো এটা কিন্তু ভালো না, রাইট আবিদ সাহেব? সো এটার বদলে আমরা ধরেন বলতে পারি যে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, could you please explain a bit, or আপনি বলতে পারেন could you please specify what you want. সো এইভাবে আমরা একটু পোলাইটলি কথা বলতে পারি। সো এটাতে যেটা হয়, আপনাকে ও আরো পোলাইটলি ক্লিয়ারলি বুঝাবে যে ও কি চাচ্ছে, হ্যাঁ,
অ্যান্ড এটাতে আপনার কমিউনিকেশন বাড়বে, অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন গেটিং রিভিউজ, 5 stars অ্যান্ড রিটার্নিং ক্লায়েন্টস প্লাস টিপস। সো এই জিনিসটা কিন্তু ক্লায়েন্টের কমিউনিকেশনের সাথেই হয়। হ্যাঁ, সো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমরা মানে একটু পোলাইট হব, প্লিজ থ্যাংক ইউ বলতে আমরা বাঙালি যেমন আমরা থ্যাংক ইউ বলতে চাই না। হ্যাঁ, দিছে থ্যাংক ইউ ইজ ইওর বেস্ট ফ্রেন্ড, অলওয়েজ থ্যাংক ইউ দেওয়া, থ্যাংক ইউ, হ্যাঁ এটা বলা উচিত, যেটা আমরা বলতে চাই না সেটা আমরা বলার একটা অভ্যাস করতে পারি। এন্ড উড কুড শুড এই ধরনের ওয়ার্ড গুলো আমরা বেশি ব্যবহার করব, ডিরেক্টলি আমরা কথা না বলি। আমি যদি অ্যাড করতে পারি একটু, এই যে থ্যাংক ইউ এর বিষয়টা, অনেক সময় হয়তো একটা ক্লায়েন্ট আপনার একটা ভুল হয়ে গেছে, একটা ফল্ট ধরাই দিচ্ছে যে আপনি এটা কারেক্ট করেন না, এখানে কি ভুল আছে, তখনও কিন্তু আপনি থ্যাংক করতে পারেন তাকে, যে থ্যাংক ইউ ফর ব্রিংইং ইট টু মাই নোটিস, আমাকে দেখাই দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আই উইল ফিক্স ইট রাইট নাও, আমি এখনই এটা ঠিক করে দিচ্ছি। একটা ইন্টারেস্টিং ভিডিও মনে পড়লো আমার ওই ইউটিউব থেকে দেখা, এখানে এই ভিডিওটাতে মনে হয় গ্যারি ভেইনারচাকের একটা ভিডিও, তো তারা তো এখন টপ লেভেল এন্টারপ্রেনার্স, রাইট? তারা দুই এন্টারপ্রেনার মনে হয় একটা পডকাস্ট করছিল, কথা বলছিল, তো একজন একজনকে বললো যে আমরা যখন আগে অফিসে যেতে লেট করতাম, তখন আসলে আমরা জাস্ট সিম্পল এমপ্লয়ার, রাইট? আমরা লেট করলে কি হয়, আমার বস হয়তো কিছু একটা বললো, ডাজন্ট ম্যাটার। কিন্তু এখন দেখা যায় যে আমরা অফিসে যাচ্ছি, আমার 100টা ফ্যান্স দাঁড়ায় আছে, এখন ফ্যান্সের ছবি, তার সাথে দেখা করা লাগতেছে, তাকে হাই হ্যালো করা লাগতেছে, যেহেতু আমার দাঁড়ায় ছিল। তারপর এগুলো করতে করতে কিন্তু তার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, তার অফিসেও কিন্তু তার উপর ডিপেন্ড করতেছে আরো 10 জন এক্সিকিউটিভ, আরো 20 জন এমপ্লয়িজ, রাইট? তারা সবাই তারা ওয়েট করছে তার জন্য। তো একটা নেগেটিভ দেখা যাচ্ছে যে সে লেট করে আসলো, আমরা সবাই ওয়েট করলাম, সে কিন্তু সে ইজ দ্য সিইও, তো সে এখন যে কি বলবে, সে কি যে সরি বলবে নাকি সরি বললে কি হবে? তো সে বলছিল যে তাদেরকে থ্যাংক দেওয়াটা ইজ মাচ বেটার, ইটস এ পজিটিভ ওয়ার্ড। তাকে বলেছে থ্যাংক ইউ ফর ওয়েটিং ফর মি, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর সো লং, রাইট? জাস্ট সরি, হ্যাঁ, তখন কিন্তু পজিটিভ হয়ে যায়। থ্যাংক ইউ ইজ সাচ এ পজিটিভ এন্ড পাওয়ারফুল ওয়ার্ড, ওয়ে বেটার দ্যান সরি। জাস্ট সরি বলার থেকে থ্যাংক ইউ বলাটা বেটার। থ্যাংক ইউ বলে আপনি পয়েন্ট আউট বা মেনশন করে দিতে পারেন যে এটা আমার ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, ইটস মাচ মোর এফেক্টিভ। গ্রেট, থ্যাংক ইউ আবিদ সাহেব আমাদের এটা একটা বলার জন্য। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমার আছে, আর বেশি কোয়েশ্চেন করব না, আপনারা যারা আছেন তারা কোয়েশ্চেন করতে পারেন আবিদ সাহেবকে, আপনারা কমেন্টে করেন। সো আপনাদের যা কোয়েশ্চেন আছে ইংলিশ রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড, আবিদ সাহেবকে কোয়েশ্চেন করতে পারেন, আমরা ওটা নিয়ে কথা বলবো। সো আরেকটা কোয়েশ্চেন যেটা আমার হচ্ছে যে এটা আমি অনেক কমিউনিটিতে দেখছি, ফাইবার কমিউনিটি বলেন, ফাইবার বাংলাদেশ বলেন, অনেক জায়গায় দেখছি, যদি কেউ কাউকে স্যার বলছে, বা স্পেশালি একজন ফ্রিল্যান্সার যদি বলছে যে হ্যালো স্যার, হ্যাঁ বাস মানে আপনি ছোট হয়ে গেছেন, মানে ফ্রিল্যান্সার ছোট হয়ে গেছে। সো এই জিনিসটা আমি নোটিস করছি যে স্যার নাকি বলা যাবে না, আপনি ক্লায়েন্টকে স্যার বলতে পারবেন না, অথচ স্যার কিন্তু আমরা জনাব লিখে থাকি, জনাব বলে থাকি, মিস্টার বলে থাকি। সো এটারই কিন্তু একটা ধরে নিতে পারেন সিনোনিম, রাইট? স্যার কিন্তু ওটা ওদের দেশে আহামরি কোনো কিছু না। আমাদের দেশে স্যার বলতে আমরা হায়ার অফিসার এই সব টাইপ বুঝি, কিন্তু এটা আপনি কি মনে করেন যে স্যার সম্বোধন করে কথা বলাটা কি আপনার কি মনে হয় উচিত হবে কি হবে না? বেসিক্যালি আমি আপনার সাথে পার্শিয়ালি এগ্রি পার্শিয়ালি ডিসএগ্রি করব, কারণ স্যারটা অ্যাকচুয়ালি কিন্তু কাদেরকে বলা হতো, যারা মিলিটারি পার্সোনাল, যারা ওই যে কলোনিয়াল পিরিয়ডে, ইম্পেরিয়াল পিরিয়ডে যারা ওই যে জেনারেলস ছিল, যারা নাইটস জেনারেলস অফিসার্স, তাদেরকে স্যার বলা হতো। ব্রিটিশ আমেরিকানস তারাও কিন্তু স্যার বললে এটাই বুঝে, ওই যে অফিসার্স, আর্মি, মিলিটারি। কিন্তু জেনারেলি আমি কিন্তু অনেক বেশ কিছু টিচার্স, প্রফেসরদের সাথে করেছি, তারা কিন্তু অনেকেই স্যার প্রিফার করে নাই। তো এই বিষয়টা নিয়েও আমরা অফিসে আলাপ করছিলাম। তো ওইখানেও দেখা গেল যে নর্থ আমেরিকান বা ওই দিকের ক্লায়েন্ট যারা থাকে তারা খুব কম, হয়তো তারা ওইভাবে স্যার প্রিফার করেন। আপনি যে জনাবের কথা বলছিলেন ওটা কিন্তু মিস্টার বেসিক্যালি, বাট স্যার বলতে কিন্তু একটা স্যার ইজ এ টাইটেল, যে আপনি একটা প্রফেশন আপনার ওইটা, কিন্তু সবাইকে স্যার বলাটা এটা বাংলাদেশে চলে আসছে, মানে আমাদের এইখানে যে একটা ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ কলোনিয়াল, আমার স্যার শুনলে আমার সার্জেন্টের কথা মনে পড়ে, সম্মান বাড়ে, রাইট? সো এটা আসলে ওইভাবে ইউজ করা হয় না। কিন্তু তারপর ফাইবারে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, বিভিন্ন দেশের ক্লায়েন্টসরা আছে, বিভিন্ন মাইন্ডসেট, তাদের বিভিন্ন কালচার থেকে আসছে। হয়তো আমেরিকাতে সে অর্ডার করছে আমেরিকা থেকে, কিন্তু হয়তো সে বাংলাদেশি অরিজিন বা ইন্ডিয়ান অরিজিন, এরকম হতে পারে। সে হয়তো অনেকে স্যার প্রিফার করতে পারে।
আপনি যেটা করতে পারেন যে নতুন যখন কাউকে একদমই নতুন অ্যাপ্রোচ করবেন তখন তাকে মিস্টার দিয়ে তার নাম অথবা ওইভাবে ইউজ করতে পারেন, স্যার হয়তো নাও লাগতে পারে। এটা সাধারণত আমি যেটা পেয়েছি আমাদের টিচার্স যারা যারা ফরেন টিচার্সরা ছিল তারা যেটা বলেছিল। আর হচ্ছে তাছাড়া যদি আপনি তারা নাম প্রিফার করে আর স্যার বললে আপনাকে ওটা অবজার্ভ করতে হবে যে সে স্যার পছন্দ করছে কি করছে না। আই থিংক স্টার্টে স্যার না বললেও চলে, না বলাটাও বেটার, না বলাটাই বেটার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে স্যার বলাটার চেয়ে না বলাটাই বেটার। ইমেল লিখি যদি সেক্ষেত্রে কিন্তু ডিয়ার দিয়ে শুরু করি, কিন্তু ডিয়ার কিন্তু আবার পরে প্রতি কনভারসেশনে কিন্তু ডিয়ার বলা যাবে না, আবার তখন কিন্তু এটা উইয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। সো এখানে শাহিদুল ইসলাম একটা কোশ্চেন করেছেন যে অ্যাজ ইউজুয়াল যেসব ইংলিশ ওয়ার্ড ইউজ করি আমরা সেগুলো দিয়ে কি বায়ারের সাথে কমিউনিকেশন করা পসিবল আর ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে? একটা গুড কোশ্চেন। আমাদের ভোকাবুলারি কি ইউজ করা উচিত নাকি আমরা হচ্ছে আপনার কমিউনিকেশন যেগুলো জানি সেগুলো দিয়ে করতে পারবো? হ্যাঁ, ভোকাবুলারি ইনক্রিজ করা উচিত কি উচিত না, এখন এক একজনের লেভেল, এক একজনের কত ভোকাবুলারি জানে, তার লেক্সিকন ডিফারেন্ট, তাই না? এখন ডেফিনেটলি একটু জানলে ভালো আমি মনে করি। জেনারেলি যেটা দেখা যায়, কারণ আমরা তো আসলে ভোকাবুলারি আমাদের অত ইংলিশ ভোকাবুলারি অত বেশি না, আমরা তো অত বেশি শিখি নাই, কারো হয়তো অনেক বেশি, কারো হয়তো কম। তো আর হচ্ছে আপনার যেই এক্সপার্টিজ, আপনার যেই স্কিল, ওই ভোকাবুলারির সাথে জানতে হবে ওগুলো, তার সাথে আরো অ্যাড করতে হবে, কারণ ক্লায়েন্ট হয়তো এর বাইরে। যেটুকু আমি কাজের এক্সপেরিয়েন্স থেকে বলি যে আপনার জব মানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ইংলিশটা যে আমাদের একেবারেই যে অক্সফোর্ড ইংলিশ বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার মতো ইংলিশ লেভেল জানা লাগে এরকম কিছু না। ডে টু ডে লাইফে আমরা যেগুলো ইউজ করি ক্লায়েন্টের সাথে কথা বলতে সেইগুলো লাগে। এন্ড আরেকটা জিনিস লাগে যেটা হচ্ছে আপনার সেক্টর রিলেটেড, আপনি যে কাজগুলো করেন সেই কাজের ইংলিশগুলো লাগে। আমরা যেগুলো জানি, যে উনি যে বললেন, এটা কিন্তু খুবই সাবজেক্টিভ, তাই না? আমরা যা জানি কিন্তু একজন ফরেন বায়ার যা জানে সে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি, সে হয়তো এক্সপার্ট না, আবার আমরা হয়তো এক্সপার্ট না, কিন্তু তার ইংলিশ ওয়ার্ড, তার যেই ভোকাবুলারিটা অনেক বেশি কিন্তু আমাদের থেকে। তো এই জন্য আমাদেরকে আরো বেশি এফোর্ট দিতে হয়, আমাদের আরো বেশি জানা উচিত অ্যাকচুয়ালি। এটা ঠিক না, মানে আমি ওই জানার কথা বলছি না, মানে ডে টু ডে লাইফে আমরা যেগুলো কথা বলে থাকি, হাই হ্যালো হাউ আর ইউ, এমনি কোশ্চেন করা নিয়ে এই সব কিছু খুবই একাডেমিক কিছু না, একাডেমিক কিছু না, মানে আপনার বেসিক ভোকাবুলারি মোটামুটি হইলেই আপনি পারবেন। আমাদেরকে যে এক্সট্রা এভরিডে ইংলিশ জানলেই হয়, আহামরি কোনো ইংলিশ জানার প্রয়োজন হয় না ফ্রিল্যান্সিং এর জন্য। তবে কমিউনিকেশন স্কিলটা যেন ভালো হয়, আপনি যেন যে ভোকাবুলারি গুলাই জানেন পারফেক্টলি যেন ইউজ করেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভোকাবুলারির ইউজটা ইম্পর্টেন্ট, ভোকাবুলারি মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না। রাইট আবিদ সাহেব? এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আরেকজন কোয়েশ্চেন করেছেন এনিমি ফ্রিক, ওনার নাম একটু আগে উনি লিখেছেন মারুফ সাহেব বলছেন যে হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার কমিউনিকেশন স্কিল উইথ ফরেনার্স ক্লায়েন্টস এন্ড হাউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক উই টক ইজিলি ইন বাংলা। সো ওনার কথা হচ্ছে যে হাউ ক্যান উই টক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ লাইক উই ডু অ্যাজ এ বেঙ্গলি পারসন। ওই যে প্র্যাকটিস এট দ্য এন্ড অফ দ্য ডে। যেমন ফর এক্সাম্পল ইংলিশ এতটাই মানে আজব একটা ল্যাঙ্গুয়েজ যেটার স্পেলিং প্রনাউন্সিয়েশন কোনো মিল নাই। এই যে তার নাম, যে তার টাইটেলটা লেখা ANIME, এটা আমরা কিভাবে প্রনাউন্স করবো? এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা অ্যানিমে প্রনাউন্স করি। এটা দেখে বলার কোনো উপায় নাই যে এটার প্রনাউন্সিয়েশনটা অ্যানিমে। তো ও যেই সে যেই ধরনের কার্টুনস, দিস আর নট এক্স্যাক্টলি কার্টুনস, বাট সে যেই ধরনের মুভিজ অর সিরিজ দেখে, দিস আর অ্যানিমেটেড এন্ড দে আর কল্ড অ্যানিমেটেড। সো যে আমরা একটা এক্সাম্পল দেখলাম যে প্রনাউন্সিয়েশনটা কত ডিফারেন্ট। আর স্পিকিং এর ক্ষেত্রে অফকোর্স যে প্রচুর প্র্যাকটিসের দরকার, আর নিজেদের লাইফে ইংলিশটা আরো ইনকর্পোরেট করতে হবে। যে আমি শুরুতে বলছিলাম, অনেক শুনতে হবে। আমরা যদি না এন্ড দেন প্র্যাকটিস করা, প্রথমে আপনাকে অবজার্ভ করতে হবে, তারপরে আপনাকে ওটা প্রডিউস করতে হবে। যেমন শোনা, পড়া, এরপরে লেখা। আপনি হয়তো ডায়েরি লিখতে পারেন ইংলিশে, কিছু একটা ছোট একটা নোট করতে পারেন রেগুলারলি, আপনি ইংলিশে করতে পারেন। শুনতে পারেন, এটা মুভিজ হতে পারে, টিভি শোজ, নিউজ, ডকুমেন্টারিজ। তো এই ধরনের আর কি, এগুলো সব ইনকর্পোরেট করা। আচ্ছা, গ্রেট। আর আপনি যদি বলেন যে
ফ্লুয়েন্টলি বাংলা বলতে যেভাবে পারেন, ইংলিশ যদি ভাবে বলতে চান, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটা একদিনে আসবে না। কেন আসবে না? বিকজ আপনি জন্ম হওয়ার পর আপনাকে কিন্তু ধরে ধরে বাংলা কেউ শিখায় নাই। এটা আপনি যদি চিন্তা করেন নিজেও পারবেন। আপনার আম্মা কিন্তু আপনাকে ধরে ধরে শিখায় নাই এটা অ, এটা ক, এটা খ। আমরা কিন্তু এবার শিখি নাই। আমরা দেখছি আব্বু আম্মুকে কিছু বলতেছে, ভাই বোনকে কিছু বলতেছে, ভাই আম্মাকে কিছু বলতেছে। এই কথাগুলো শুনতে শুনতে অবজার্ভ করতে করতে আমাদের বাংলাটা জেনারেট মানে আমাদের বাংলাটা ক্রিয়েট হয়েছে, রাইট? এটাই, এই জন্যই তো মাদার টাং, রাইট? আমরা তো শিখি নাই। এখন ইংলিশ যদি আপনি ফ্লুয়েন্টলি বলতে চান, হয়তোবা আপনি যেই কত বছর ধরে এখানে বাংলাদেশে আপনি জন্মগ্রহণ করার পর এখন যে কত বছর বয়স আপনার, এই কয়টা বছর যদি আপনি আমেরিকায় আমেরিকানদের সাথে থাকেন, ওই স্টাইলে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ওদের মতন নেটিভ ইংলিশ বলতে পারবেন। এটা কি আমি ভুল বলেছি আবিদ সাহেব? না, লাইক অনেকের একটা আইডিয়া থাকে যে আমরা ইংলিশ বললে আমাদেরকে অ্যাকসেন্টের উপর খুব ফোকাস থাকে, যে আমরা ইংলিশ আমেরিকানদের মতো বা ব্রিটিশ কানাডিয়ানদের মতো আমরা অ্যাকসেন্ট আসলে অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট না। ফ্লুয়েন্সি উনি বলছে, উনি অবশ্য অ্যাকসেন্টের কথা জিজ্ঞাসা করেন নাই। ফ্লুয়েন্সিটা জাস্ট সুন্দর প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন থাকা, আর ফ্লুয়েন্টলি আপনার যে কথার ইন্টোনেশনটা, ফ্লোটা, প্রোনাউন্সিয়েশন কারেক্ট রেখে বলাটাই আসলে ফ্লুয়েন্সি। এটা জাস্ট প্র্যাকটিস। অ্যাকসেন্টের কথাটা আমি কেন আনছি, বিকজ হি মেনশনড দ্যাট বাংলা কিন্তু আমরা অ্যাকসেন্ট নিয়েই বলি, ঠিক আছে? সো উনি যেহেতু বাংলার মতো চাইছে, সো অ্যাট লিস্ট ইংলিশের ওরকম অ্যাকসেন্ট থাকা উচিত। সো ওইভাবে কম্পেয়ার করতে গেলে, হ্যাঁ, ওইভাবে কম্পেয়ার করতে গেলে আপনাকে ওইখানে থাকা লাগবে। আর এমনি ফ্লুয়েন্টলি যদি বলতে চান, হ্যাঁ, সো আপনি ফ্লুয়েন্টলি বলতে চাইলে এমনি পারবেন, জাস্ট আপনার প্র্যাকটিস করা লাগবে, মানুষের সাথে কথা বলা লাগবে। আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আপনার ইংলিশ ফ্লুয়েন্ট হবে। সেটা আপনি ভাইয়ের সাথে বলেন, আপনার আব্বার সাথে বলেন, আম্মার সাথে বলেন, ফ্রেন্ডদের সাথে বলেন, হ্যাঁ, বলারও দরকার নাই। নিজে নিজে আপনার ইংলিশ যদি উইক হয়, নিজে নিজে চিন্তা করেন যে আপনি ধরেন ফর্সে আপনি ফজরের নামাজ পড়ছেন, সো হাউ ক্যান ইউ সে দিস ইন ইংলিশ? হ্যাঁ, এটাকে আপনি মনে মনে চিন্তা করেন, আপনার বলার দরকার নেই, চিল্লায় চিল্লায় সকালবেলা বলার দরকার নেই, বাট আপনি জাস্ট এই জিনিসগুলো প্র্যাকটিস করেন যে কিভাবে আমার এক একটা সেন্টেন্স মেক করতে পারি, এন্ড ক্রিয়েট করতে পারি। সো একটা জিনিস অনেকে সাজেস্ট করে যে রেকর্ড করা নিজেকে। এটা একটা ভালো টুল যদি করতে পারেন, রেকর্ড করে নিজে শোনা। আসলে নিজেরটা অবজার্ভ করাটা একটা ওয়ে দরকার, যে নিজে যেটা বলছে ওটা কেমন, অবজার্ভ করলে, রিফ্লেক্ট করলে সে নিজেকে নিজে ইমপ্রুভ করতে পারে। আচ্ছা, গ্রেট। সো আবিদ সাহেব, আমাদের আজকে আর তেমন কোনো কোয়েশ্চেন নাই এখানে। আমরা অনেক লম্বা সেশন করছি, আমাদের সাথে অনেকজন অনেকক্ষণ ধরে আছেন, এন্ড অনেকে বলছেন এটা ভিডিও এফবি তে থাকবে কিনা। না, এটা এফবি তে লাইভ হচ্ছে না, সো এফবি তে না, আমার ইউটিউব চ্যানেলে থাকবে, এন্ড ইভেন আমি এটা ভিডিও করে আপনাদেরকে ইউটিউবে দিয়ে দিব, সো আপনারা যেন ইজিলি দেখতে পারেন। গুড টু সি ইউ টু। আচ্ছা, সো এবার আমি আপনার কাছে জাস্ট ফিনিশিং টাচ টানবো, জাস্ট যে আপনার বেসিক ধরেন 2-3টা টিপস, যে আমাদের ইংলিশটা ইমপ্রুভ করতে গেলে আমাদের ডে টু ডে লাইফে কি করা উচিত, বেসিক 3-4টা টিপস যদি আপনি আমাদেরকে বলতেন, এন্ড ইভেন ফ্রিল্যান্সিং এও কাজে লাগবে, বা আমাদের ক্যারিয়ারেও কাজে লাগবে, আমাদের লাইফেও কাজে লাগবে, ঠিক না? 3-4টা বা 5টা টিপস আপনি দেন, যে এটা আমরা করলে ইমপ্রুভ করতে পারবো আমাদের ইংলিশ। একটা জিনিস হলো, আমাদের অনেক বেসিক আইডিয়া, অনেক কিছু ভুলে যেতে হবে, যে আমরা অনেক ফোকাস করি যে গ্রামারে। অলওয়েজ গ্রামারের কথা চিন্তা করলে আমরা কিন্তু বেশি সেলফ কনসিয়াস হয়ে যাই, তখন আমরা কথা বলতে চাই না। প্রথমে কথা বললে কিন্তু কথা একটু ভুল হবে, তো ওইটা দিয়ে ফ্লুয়েন্টলি ওটা আস্তে আস্তে ওটা কারেক্ট হবে। তো ভুল হলেও বলে যেতে হবে, আস্তে আস্তে ফ্লোটা। প্রথম পয়েন্ট হচ্ছে ভুল হলেও আপনি থামবেন না, বলে যাবেন। ওকে, নেক্সট কথার স্পিডটা একটু স্লো ভাবে বলতে হবে, যেন ভুল কম হয়। আর শুনে শুনে বুঝতে হবে, ওই যে শোনাটা, অবজার্ভ করাটা, শোনা, ডেইলি প্র্যাকটিস করাটা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো টোটাল আমরা এখানে 3টে টিপস উনি আমাদেরকে অলরেডি বলে দিয়েছে, যে আমাদের ভুল হলেও বলে যেতে হবে। মানুষ হাসবে, সাইকেল নিয়ে যখন শিখতে গেছেন তখন পড়ছেন, মানুষ হাসছে, হাত পা ছিলছে, কিন্তু পরে তো শিখছেন চালানো। সো এইরকম আপনার মানুষজন হাসবে, আপনার বলা থামাবেন না, ভুলে যাবেন। দ্বিতীয় যে টিপসটা উনি দিল সেটা হচ্ছে আমাদেরকে ধীরে ধীরে কথা বলতে হবে, এন্ড উই ডোন্ট নিড টু স্পিক ইংলিশ লাইক এভরিওয়ান ডাজ ইন আমেরিকান, লাইক উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং হোয়াট দে সে। সো আমাদের এত ফাস্ট কিছু বলার দরকার নেই। বি কাম, ঠান্ডা হন, ধীরে ধীরে বলেন, যাতে মানুষ বুঝতে পারে। এন্ড আপনার দরকার নাই দৌড়ানোর। হ্যাঁ, তারপরে উনি টিপস যেটা বললো, যে আপনাকে শুনতে হবে। যত বেশি আপনি শুনবেন, আপনার তত বেশি বলার ক্যাপাবিলিটিটা বাড়বে। ওকে, সো 3টে, আর 2টা বলে দেন, 5টা টোটাল। যে আরেকটা বলছিলাম, যে গ্রামারে খুব বেশি ফোকাস করবেন না। আচ্ছা, গ্রামার, হ্যাঁ, আরেকটা উনি বলেছেন গ্রামারে আমরা ফোকাস না করি বেশি, কারণ গ্রামারে ফোকাস করলে আসলে আমাদের ব্রেইনটা অনেক বেশি সেলফ কনসিয়াস হয়ে যায়।
তখন আমরা চিন্তা করি গ্রামার যদি ভুল হয় তাহলে মানুষ হাসবে, না বলবো না, থাক, এই জিনিসটা চলে আসে। সো গ্রামার নিয়ে বেশি চিন্তা করবেন না, জাস্ট বেসিক গ্রামারটা থাকলেই হবে। একেবারেই যে গ্রামার নাই আপনি বলে যাচ্ছেন 1 piece 2 piece 3 piece আই নিড টি, এরকম না, বাট চেষ্টা করেন যেন একটু থাকে। একেবারেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, এই স্ট্রাকচার ফলো করে আমাকে এই উত্তর দিতে হবে, এত চিন্তা করার দরকার নেই। সো বেসিকটা থাকলে হবে। সো লাস্ট আরেকটা টিপস দেন যেটা সবার হেল্প লাগবে আবিদ সাহেব। আমরা শিখবো কিন্তু ওভারঅল শিখবো যে কথাটা কিভাবে আসছে, আর হচ্ছে অ্যাক্টিভলি শিখতে হবে, আমাদের একটু ইনভেস্ট করতে হবে ইংলিশে, আধা ঘন্টা 1 ঘন্টা ডেইলি টাইম রাখতে হবে। পারলে একটা নোট করেন ইংলিশে, একটু লেখা ট্রাই করেন, ওইটার ভুল কারেক্ট কেমন হচ্ছে আপনি ডেইলি আস্তে আস্তে দেখবেন যে আপনার লেখাটা ভালো হচ্ছে। ওই ডেইলি লেখার মধ্যেই নতুন নতুন ভোকাবুলারি অ্যাড করেন। সো ডেইলি একটু সময় ইনভেস্ট করতে হবে। আসলে ইনভেস্টমেন্ট ছাড়া, আপনার অ্যাক্টিভ রোল ছাড়া আপনার কিন্তু এই স্কিলটা ডেভেলপ হবে না। সো এখানে আমি একটু অ্যাড করি, ইংলিশ কিন্তু আবিদ ভাই আগেই বলছেন যে ইংলিশ হচ্ছে স্কিল। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ওই ইংলিশ ফর টুডে বইও না, অ্যাডভান্স বুকও না। ইংলিশ হচ্ছে একটা স্কিল। সো অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে গ্রাফিক্স শিখছেন, যেভাবে ওয়েব শিখছেন, এন্ড অফ দ্য ডে আমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে। আপনারা ক্লাস করছেন 2 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করছেন 1 সপ্তাহ। সো সেম ভাবে ইংলিশে আপনাদের ওরকম প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু কেউ মুখস্থ করে দিতে পারবে না, শেখার বিষয় না। আর এটা ডেইলি আমরা যেমন গ্রাফিক্সে ডিজাইন করতাম 4-5 ঘন্টা ধরে, এত করার দরকার নেই। আপনি ডেইলি আধা ঘন্টা করে টাইম দেন, আধা ঘন্টা কোনো কিছু শুনলেন, আধা ঘন্টা কিছু লিখলেন, হ্যাঁ, আধা ঘন্টা আপনি চ্যাটিং করলেন। সো এই ধরনের টাইম দেন, বিকজ এটা একটা স্কিল, এটা আপনার প্র্যাকটিস, টোটালি প্র্যাকটিসের উপর। আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনার ইংলিশ ইমপ্রুভ করবেই। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড প্র্যাকটিস করে গেলে অবশ্যই আপনাদের ইংলিশ বিল্ড আপ করবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আমি ফোকাস করব লিখে ওটা বলার চেষ্টা করা। কারণ কি, জাস্ট শুনলে আর জাস্ট পড়লে হয়তো দেখা যায় যে ওরকম ভাবে হয়তো আমরা স্কিপ করে যাচ্ছি, অনেক কিছু শুনলাম, বুঝলাম না, স্কিপ করে গেলাম, আগিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমরা ইন্টারনালাইজ করলাম না, জিনিসটা শুনলাম কিন্তু শিখলাম না। তো কিন্তু ওটা আমরা যদি লিখি তখন কিন্তু আমাকে কারেক্টটাই লিখতে হবে, ভুল কিন্তু আমরা আন্দাজে লিখে ফেলতে পারবো। তো লিখে ওটা পড়ার বা উচ্চারণ করার এবং বলার, মানে আউটপুটটা জরুরি, আউটপুটটা জরুরি। ক্যাজুয়াল কাইন্ড অফ লিখলাম, যে ডেইলি ডায়েরি লেখার মতো, ওইটা লিখে বললাম। আর হচ্ছে হ্যাঁ, বেসিক্যালি এটাই আর কি, তাহলে বেটার হবে। আর যখন আমরা পড়বো কোনো কিছু, জোরে জোরে পড়বো, তাহলে আমাদের ওই প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করবে, যে ইংলিশ ওয়ার্ডটা আমরা মুখে আসবে আস্তে আস্তে। কারণ আমাদের মুখের প্রোনাউন্সিয়েশনের, আর্টিকুলেশনেরও একটা প্র্যাকটিস দরকার আছে, কারণ অনেক ওয়ার্ড ইংলিশ কিন্তু বাংলার মতো না, এটা নতুন একটা বলার স্টাইল শেখা লাগে। সো ওটা প্র্যাকটিস করা লাগে। সো কোনো কিছু পড়লে আমি জোরে জোরে পড়বো যেন উচ্চারণটা শেখা হয়, আর হচ্ছে লিখবো, লিখে ওইটা বলা ট্রাই করবো, তাহলে ওই প্র্যাকটিসটা ভালো হবে। ওকে, সো আমাদের লাস্ট কোয়েশ্চেন এটা, নোবেল সাহেব আমাদের একটা কোয়েশ্চেন করেছেন, ভাই ইংলিশ বলার জন্য শোনাটা কতটা দরকার, এই ব্যাপারে কিছু টিপস দেন, বা শোনার প্র্যাকটিস এর জন্য এনি চ্যানেল, আপনার সাজেস্টেড কোনো চ্যানেল আছে যেগুলো আপনি শুনলে আপনার ইংলিশটা ভালো হবে, বা এইরকম কোনো চ্যানেল না থাকলেও কোনো সিরিজ বা নাটক আপনাদেরকে সাজেস্ট করতে পারেন? কোনো কিছু সাজেস্ট করব না, যে কোনো কিছু শুনতে পারেন। অনেক কিছু খুবই ইনফর্মাল থাকে, ওটা শুনে আসলে লাভ হবে না। আমি যেটা সাজেস্ট করবো, আপনি টেড টকের মেইন ওয়েবসাইটটাতে যেতে পারেন, টেড টক। ওই ওয়েবসাইটে গেলে তাদের যেই সেমিনার্স প্রেজেন্টেশনস গুলো আছে, ওইখানে দেখবেন একটা ট্রান্সক্রিপ্ট অপশন আছে। তো টেড টক, আপনি ওই তাদের সেমিনারটা শুনতে পারবেন ট্রান্সক্রিপ্ট সহ। ওইখানে দেখবেন প্রত্যেকটা সেন্টেন্স হাইলাইট করে যা বলছে ওটা হাইলাইট করে করে ট্রান্সক্রিপ্ট সহ আপনাকে দেখাবে। তো ওইটা অনেক হেল্পফুল, অনেক বড় একটা রিসোর্স। ওইটাও আপনি লেখাটাও একটা সাবটাইটেলের মতো ট্রান্সক্রিপ্টটা ফলো করতে পারবেন আর শুনতেও পারবেন। সো দুইটা জিনিস একসাথে হবে। আর অ্যাক্টিভলি শিখতে হবে। অ্যাক্টিভলি শেখা এটাই যে আমি ওটা মিনিংটা বুঝবো, মিনিংটা দেখবো, জাস্ট শুনে যাব না যে আমি যেটা বুঝতেছি না তারপর আমি কন্টিনিউ করলাম না, আমাকে মিনিংটা জানতে হবে, নতুন ভোকাবুলারিটা দেখতে হবে, দেখে প্রোনাউন্সিয়েশনটা শিখতে হবে, ওই ভোকাবুলারিটার প্রোনাউন্সিয়েশনটা একটু প্র্যাকটিস করতে হবে। সো এই সব কিছু আর কি অ্যাক্টিভলি করতে হবে, দরকার হলে লিখে রাখা, এই আর কি, নোট ডাউন করা। আর আমি এটার ফিনিশিং কোশ্চেনটার অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে আপনি যত শুনবেন আপনি তত বলতে পারবেন, আপনি যত বলতে পারবেন আপনি তত লিখতে পারবেন, এন্ড দ্যাটস দ্য লজিক। সো আপনার যত শুনবেন তত ভালো প্র্যাকটিস করতে পারবেন, তত ভালো বলতে পারবেন। তো শোনার প্র্যাকটিসটা বাড়াইতে হবে, তাহলে ওভারঅল আপনার বাকি প্র্যাকটিস গুলো ধীরে ধীরে শোনাটা অনেক দরকার। আমি অনেক স্টুডেন্টসকে দেখেছিলাম যে তারা জাস্ট হিন্দি মুভিজ, হিন্দি মিডিয়া আর বাংলা মিডিয়া অ্যাভয়েড করে, জাস্ট ইংলিশ, অনেকেই বলে যে তাদের ইংলিশটা কম্পারেটিভলি বেটার। অবজার্ভ করলে দেখা যায় তাদের সবকিছু সেম, একই ক্লাস, একই স্কুল,
একই সবকিছু, একই পড়ালেখা, জাস্ট একজন হচ্ছে ইংলিশ মুভি টুভিজ বা শুনেছে বেশি, নিউজ চ্যানেলস, টিভি চ্যানেলস ফলো করছে, ওগুলা দেখছে, আর একজন হচ্ছে হিন্দি বেশি দেখছে। সো জাস্ট এইটার কারণে এটা শুনে শুনে দেখা গেছে অনেক কিছু শিখে ফেলছে। তো এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট একটা রিসোর্স, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। ওকে, সো থ্যাংক ইউ আবিদ সাহেব আমাদের সাথে জয়েন করার জন্য এন্ড অনেক হেল্প করার জন্য। অনেকজন ছিল আমাদের সাথে লাইভে, সবাই আশা করি হেল্পফুল হবেন। এন্ড ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে, প্লাস আমি হচ্ছে এখান থেকে ভিডিওটা করে আপলোডও করে দিব, আমি প্রোফাইলেও শেয়ার করে দিব, আমার প্রোফাইলে ভিডিও আপলোড করে দিব যেন আপনারা পরে ওটা দেখতে পারেন। সো আবিদ সাহেব শেষ করে দুটা লাইন বলে সবার কাছ থেকে আমরা বিদায় নিই, আপনি কিছু বলবেন লাস্ট দুটা লাইন? জি ডেফিনেটলি, আমাকে এখানে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ রবি সাহেবকে। আর আমি বলবো যে আমার স্কিল এখনো ডেভেলপ হচ্ছে, আমরাও এখনো প্র্যাকটিস করছি, আর এটা একদিনে হয় নাই। এই যে রবি সাহেবের আইএলস দেওয়া থেকে শুরু করে এত বছর আসা, আমার প্র্যাকটিস করতে আসা, স্কুলে যে আমরাও এতটা ভালো পারতাম এমন কিছু না, এটাও আমরা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ডেভেলপ করেছি যতটুকু এখন আছে, এবং এখনো আমরা শিখছি। তো এটা অলওয়েজ ডেভেলপ করে যেতে হবে, এটার জন্য হতাশ হয়ে গেলে চলবে না, রাইট? এখন ট্রাই করতে হবে, যেমন আপনি অন্য যে কোনো স্কিলের মতোই ইংলিশটাও আস্তে আস্তে শিখতে হবে, টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারাও ডেভেলপ করতে পারবেন। সো প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করেন। আব্দুল্লাহ আল মামুন সাহেব বলছেন যে রবি ভাই কেমন আছি? আমি আছি ভালো, আপনি শেষের দিকে এসে জয়েন করছেন হয়তোবা, সো ভিডিওটা আবার থেকে দেখেন, সমস্যা নাই, ভিডিও থাকবে। আপনারাও ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আবিদ সাহেব আপনিও সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আবার হয়তোবা আমরা আপনাকে নিয়ে আসবো, কোনো একটা প্রবলেম পাইলে ইংলিশ নিয়ে সলভ করতে আবার আপনাকে টানিয়ে নিয়ে আসবো লাইভে, সো সবার হেল্প হবে। সো আশা করি সবাই অনেক কিছু শিখতে পারছেন। এন্ড যারা আছেন চ্যানেলে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন, এটা আমার জন্য খুব জরুরি। সো আপনাদেরকে আরো হেল্পফুল এন্ড ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে আসতে পারবো। আবিদ সাহেবকেও একটা লাইক দিয়ে দেন, উনি অনেক ইনফরমেশন শেয়ার করছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ।